বিএনপির মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল পেলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, জায়গা পেলেন না রিজভী। মৃতদের নিয়েই সরকার গঠনের পথে বিএনপি। প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন জুনায়েদ সাকি, নূর, ববি হাজ্জাজ। বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন দুজন টেকনোক্র্যাট মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান, দায়িত্ব পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মন্ত্রিসভার শপথের পর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। আলোচনায় আছে বিএনপির ৩ প্রবীণ নেতার নাম। তারেক রহমান নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাবেন না এনসিপির এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এমন সিদ্ধান্ত, ফেসবুক পোস্টে ঘোষণা। অবশেষে প্রস্তুত হচ্ছে নতুন মন্ত্রিসভার তালিকা। এর মধ্যে একে একে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেতে শুরু করেছেন বিএনপির নেতা ও সংসদ সদস্যরা। এখন পর্যন্ত এক ঝাঁক নেতাকে ফোন দেওয়া হয়েছে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকার জন্য। এক্ষেত্রে তরুণ ও প্রবীণের মিশেলে সাজানো হয়েছে এবারের মন্ত্রী পরিষদ। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা ৩ আসন থেকে ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ৫ বার বিজয়ী হয়েছেন। এছাড়া আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আরও ডাক পেয়েছেন লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া বরিশাল ১ আসনের সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বিএনপির নেতাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন দেওয়া হয়। একসাথে ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। গণমাধ্যমকে জানান মন্ত্রিসভার ফোন পেয়েছেন তিনি। এছাড়া নাটোর থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের ডাক পেয়েছেন নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বগুড়া ২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া ২ আসন থেকে এমপি মনোনীত ধানের শীষ প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। একই সাথে পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। এদিকে কিশোরগঞ্জ ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলমকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন দেওয়া হয়। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনে জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে প্রতিমন্ত্রী হিসেবে ফোন পাওয়ার কথা জানিয়েছেন। একই সাথে চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য এহসানুল হক মিলনকে ফোন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর আগে ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এছাড়া ২০২৮ সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই এমনটি জানিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে কে হবেন নতুন রাষ্ট্রপতি, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এসব নিয়ে আলোচনায় রাষ্ট্রপতির দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম। এছাড়া কেউ কেউ দলের প্রবীণ আরেক নেতা নজরুল ইসলাম খানের নামও বলছেন। তবে সূত্রগুলো জানাচ্ছে বিএনপির এই ৩ জনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। বর্তমান সংবিধানে ১২৩-এর এক অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তি তারিখের পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যেই শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেও মূলত রাষ্ট্রপতি কে হবেন সেই সিদ্ধান্তের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাকে চাইবেন বা মনোনয়ন দেবেন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এদিকে বিএনপির একটি সূত্র বলছে খন্দকার মোশাররফ দলের কার্যক্রম থেকে নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন যাতে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিকালে মন্ত্রিসভার শপথ হবে। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটিও প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে। এর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হতে পারে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ভিন্ন পরিস্থিতি। সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে এবার মন্ত্রিসভায় শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার দুপুর 1টায় এনসিপি তাদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় জানায়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না দলটির 6 জন নির্বাচিত সংসদ সদস্য। তবে এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এনসিপি থেকে নির্বাচিত 6 এমপি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সে সময় তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। একই দিনে সকালে সংসদ ভবনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের অবস্থান স্পষ্ট করা হয়। সকাল 10টার দিকে এমপিদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারা ওই দিন সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন না। বিএনপির এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে এনসিপিও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়। নির্বাচনে একচ্ছত্র বিজয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় সংসদে বিএনপি নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে মঙ্গলবার বেলা 11:15টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসিরউদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশীয় বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নতুন আইন প্রণেতাদের সামনে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। সূচি অনুযায়ী বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। অবশেষে জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন জুলাই পরবর্তী সংসদের নতুন সদস্যরা। সকালে এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকাল থেকেই সংসদ ভবনের গেট দিয়ে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। এদিন সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনের কাছে 3 ধাপে প্রতি ধাপে 100 জন করে নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হবে। বিকেল 4টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশেপাশে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212 আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে 68টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ায় প্রায় 20 বছর পর পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন, এই বিষয়টি আগেই নিশ্চিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভার ধারণা। জামাত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেশজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে, ছায়া মন্ত্রিসভা আসলে কি? ছায়া মন্ত্রিসভা হল সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ কাঠামো,
যা মূলত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে জনপ্রিয়। এতে প্রধান বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেয়। জামাত নেতা শিশির মনির জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ জানিয়েছেন, সরকারের কার্যক্রমের উপর নজরদারি বা ওয়াচডগ হিসেবে কাজ করাই হবে এই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় এই প্রক্রিয়া নিয়মিত ব্যবহৃত হয়। ছায়া মন্ত্রিসভা সরকারের নীতি পর্যবেক্ষণ, সংসদে প্রশ্ন তোলা এবং জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিরোধী দলের রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যম হিসেবেও কাজ করে। বিশ্লেষকরা মনে করেন, এটি বিরোধী দলের নেতাকর্মীদের প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও বাজেট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক। একই সঙ্গে এটি জনগণের কাছে বিরোধী দলকে কার্যকর ও প্রস্তুত দলের ইমেজ দেখানোর একটি হাতিয়ার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও বিশেষজ্ঞরা মনে করেন, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তাদের মতে, রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে ক্ষমতাসীন দলগুলোর নীতি ও কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রে এই কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আইনি বাধ্যবাধকতা না থাকার কারণে ছায়া মন্ত্রিসভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার অপেক্ষা, আসলেও ছায়া মন্ত্রিসভা গঠিত হয় কিনা, আর হলেও কতটা কার্যকর হয় এই প্রক্রিয়া। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।